ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু তারা আবহাওয়ার কথা বিবেচনায় রাখেনি। রাজনৈতিক অভ্যুত্থান বা বিপ্লব শুধু গুটি কয়েক নেতার হাত ধরে সংগঠিত হয় না, লাখ লাখ মানুষের সমর্থন লাগে, তাদের অংশগ্রহণ লাগে। কোনো কারণে যদি নেতৃস্থানীয় জায়গায় থাকা মানুষদের উপর থেকে এই লাখ লাখ মানুষের সমর্থন উঠে যায়, কিংবা নেতারা যদি। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাজ্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একই তথ্য ফাঁস করলেন শহীদ আবু সাইদের ভাই। অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এমনটি ঘোষণা দিয়েছেন বিএনপি। চলুন বিস্তারিতভাবে দেখে আসি, কিন্তু তার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, স্পষ্ট কথা। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে। কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই। সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের সবাইকে নিয়ে বসছে, ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে, বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে, ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। এটা আমার সবচাইতে বড় দুঃখ। কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে, কিন্তু প্রশ্রয় দেয় না। তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে, ঠিক আছে। বৈষম্য বিরোধীর যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা শুধু আমাদেরকে আশ্বাস্তই করে গেছে, কিন্তু আমাদেরকে কিছু দেয়নি। তারা শুধু এই কথাটাই বলে গেছে যে মনকে সান্ত্বনা দিয়ে আসছে, আর তারপরে আর তারা কিছুই করেনি আমাদের জন্য। জামাতি ইসলামের আমির সাহেব আমাদের বাসায় গিয়েছিল, তিনি তার সাধ্য মোতাবেক আমাদেরকে আর্থিক সহযোগিতা করছে এবং বলছে যে তোমাদের যে এই বাড়িটা আছে এইটা ভাঙ্গো, এইটা বাড়িটা আমরা করে দেবো। তো ওই সময় হয়তোবা আমরা বুঝতে পারি নাই যে বাড়িটা ভাঙ্গা যাবে কি না। তা আমরা বলছি যে ঠিক আছে। পরপর কয়েকবার প্রস্তাব দিয়েছে যে বাড়িটা ভাঙ্গো, আমরা বাড়ি করে দেব। তা আমরা বলছি যে না, সবাই নিষেধ করে, এই বাড়ি ভাঙ্গা যাবে না, এটা আবু সাইদের স্মৃতি হিসেবে এই বাড়ি থাকবে। বর্তমানে ওই অবস্থায় আছে। আমরা তাদের কাছে বাড়ি এ পর্যন্ত নেওয়ার মতো সুযোগ হয়নি আমাদের। মানে উনি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে পারিনি। এটা তো 10 লক্ষ টাকা চেক তিনি মিডিয়ারে ফোকাস করে দিয়েছে। আর জামাতের আমিরে আমাদেরকে যেটা দিয়েছে যে এইটা আমি মানে সে মিডিয়ারে ফোকাস করে দেয় নাই, সেটা বলছে যে এটা আমি দিলাম, এটা তুমি রাখো। এখন তাই কী দিছে, কয় টাকা দিছে, এটা তো বলে দেয় নাই। আর উনি তো বলে দিছে যে অমুক শহীদ পরিবারকে আমি এত টাকার চেক দিলাম। তো ওই জন্যে যেটা বলার সেটা বলছি, আর যেটা বলা যাবে না সেটা বলা যাবে না। ওকে, যদি কোনো ব্যক্তি কাউকে যদি কিছু দান করে, যদি প্রকাশ্য না দান করে, যদি গোপনে দান করে, তাহলে সেটার রহমতটা বেশি। হ্যাঁ, বিএনপির প্রতিনিধি থেকে মির্জা ফখরুল সাহেব গেছিল, তারপরে আমাদের এলাকার আহ্বায়ক, আমাদের এলাকার বিএনপির আহ্বায়ক সাইবুল ভাই, উনি গেছিল। তো ওরা সবাই খোঁজ নেয় এবং মির্জা ফখরুল সাহেব উনিও কিছু অনুদান দিয়েছে, ওইভাবেই দিয়েছে। নগদ দিছে? হ্যাঁ, নগদ। না, আমার কাছে সবাই ভালো, তার কারণ যেহেতু সবাই রাজনৈতিক দল, আমরা চাই যে এই বাংলাদেশে সব রাজনৈতিক দল মিলে মিশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং যে নির্বাচনের মাধ্যমে একজন সরকার গঠন হবে। আগে তো মানুষে কথা বলতে পারতো না, এখন তো কথা বলতে পারে। যেমন ভোট দিতে পারতো না, ভোট অধিকার ছিল না, এখন ভোট অধিকার আছে। তো এটার এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণের উপর, এবং জনগণই দিবে সেটা যে কোন সরকার আসলে এই বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বা সোনার বাংলাদেশ গড়ে উঠবে। অভ্যুত্থান বা বিপ্লব শুধু গুটি কয়েক নেতার হাত ধরে সংগঠিত হয় না, লাখ লাখ মানুষের সমর্থন লাগে, তাদের অংশগ্রহণ লাগে। কোনো কারণে যদি নেতৃস্থানীয় জায়গায় থাকা মানুষদের উপর থেকে এই লাখ লাখ মানুষের সমর্থন উঠে যায়, কিংবা নেতারা যদি সেই ভরসার জায়গায় আর না থাকতে পারে, তবে বিপ্লব সফল হওয়ার আগেই তার সমাপ্তির সময় চলে আসে। জুলাই অভ্যুত্থানে দেশের আপামর মানুষ রাস্তায় নেমে এসেছিল। ছাত্র সমাজ যেভাবে যা বলেছে, জনগণ সেভাবে আচরণ করেছে। ছাত্র নেতাদের কথায় মানুষ জীবন পর্যন্ত দিয়েছে। কেন দিয়েছে? কারণ সাহস করে
সেই ছাত্র সমাজ একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শাসকের মুখের উপর প্রতিবাদী বক্তব্য ছেড়েছিল। আপামর মানুষের কষ্টের কথাগুলো ছাত্র সমাজের মুখ দিয়ে বেরিয়ে আসছিল, যে ব্যাপারটা দীর্ঘদিন বঞ্চনা এবং দুঃশাসনের মধ্যে থেকেও জনগণকে অন্য কেউ বা অন্য কোনো গোষ্ঠী দেখাতে পারেনি। তাই জনগণ ভাবলো এই ছাত্র সমাজের মাধ্যমে হয়তো দেশের প্রকৃত পরিবর্তনটা আসবে। তাই ছাত্র সমাজের কথা মেনে রাস্তায় নামা, বিক্ষোভ করা এবং কি জীবন পর্যন্ত দিতেও মানুষ দ্বিধা করলো না। মানুষ ভেবেছিল এই শিক্ষিত তরুণ ছাত্র সমাজ আর যাই হোক আমাদের পুরনো ধাঁচের রাজনৈতিক নেতাদের মতো হবে না, তারা আগের ধারায় দুর্নীতির আশ্রয় নেবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না। তাই সরকার পতনের পরেও মানুষ ছাত্র সমাজকে ওইভাবেই সমর্থন দিয়ে গেল, যাতে এদের হাত ধরে দেশের আসল পরিবর্তনটা আসে। কিন্তু আজ 10 মাস পরে এসে দেখা যাচ্ছে ছাত্র সমাজের কিছু নেতাদের কর্মকাণ্ড এবং দুর্নীতি মানুষের সেই বিশ্বাসে প্রবল আঘাত এনেছে। কোনো কোনো ঘটনা এমন বার্তা দিচ্ছে যে ছাত্রদের হাতে ক্ষমতা আসলে তারাও আসলে সেই আগের নেতাদের মতোই আচরণ শুরু করবে, পরিবর্তন আসলে আসবে না। এই ঘটনাগুলো যেসব ছাত্রনেতা আদর্শ ভিত্তিক সুন্দর রাজনীতি করতে চায় তাদের পথকেও বন্ধ করে দিচ্ছে। তো ছাত্রদের দুর্নীতিগুলো কি কি এবং কেন এইটা জনগণকে প্রবলভাবে হতাশ করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। শুরুতে একটা চিত্রকল্প চিন্তা করেন। মনে করেন আপনার 2টা সন্তান, এক সন্তান ছোট থেকেই বখাটে, রাস্তাঘাটে নেশা করে বেড়ায়, মেয়েদের উত্ত্যক্ত করে ইত্যাদি। এই ছেলের কর্মকাণ্ড দেখে আপনি অভ্যস্ত এবং তার উপর থেকে সকল আশা আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার আরেকটা ছেলে আছে যে খুবই নম্র, ভদ্র, উত্তম চরিত্রের অধিকারী। তার নানাবিধ সাফল্য দেখে আপনি তাকে নিয়ে সকল স্বপ্ন দেখতে লাগলেন এবং তাকে নিয়ে ভালো কিছুর আশাও করতে লাগলেন। কিন্তু হঠাৎ যদি এমন হয়, আপনি যদি বুঝে ফেলেন যে আপনার এই ছোট ছেলেটাও দিন দিন বখাটে হয়ে যাচ্ছে, বেশ কিছুদিন যাবৎ সে লুকিয়ে লুকিয়ে নেশাও করতে শুরু করেছে, তখন কিন্তু আপনি চরম কষ্ট পাবেন। দেখেন, বড় ছেলে আগেই নষ্ট হয়ে গেছে, ওই ছেলে নিয়মিত নেশা করে, তারপরেও আপনি খুব একটা কষ্ট পান না, কারণ তাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেননি এবং তার ওই আচরণের সাথে আপনি অভ্যস্ত ছিলেন। কিন্তু আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার ছোট ছেলেকে নিয়ে। তাই ছোট ছেলে লুকিয়ে লুকিয়ে নেশা করার পরেও আপনি যখনই এটা জানতে পেরেছেন, আপনি ব্যাপক মাত্রায় কষ্ট পেয়েছেন এবং বুঝে ফেললেন যে এই ছেলেকে নিয়েও আশা করে লাভ নাই। তার উপর থেকেও আপনার সকল বিশ্বাস উঠে যাবে এবং বিশ্বাস উঠে যাবে সুন্দর ভবিষ্যৎ থেকেও। এই মুহূর্তে বাংলাদেশে এই ঘটনায় ঘটছে। মানুষ আশা করেছিল যে ছাত্র সমাজ কোনো অনৈতিক কাজে যাবে না, তাদের মাধ্যমে দেশের পরিবর্তনের স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু সেই ছাত্রদের নামেও যখন একের পর এক দুর্নীতির খবর প্রচারিত হতে শুরু করেছে, তখন মানুষ স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছে। পুরো দেশের ছাত্র সমাজই কলুষিত হতে শুরু করেছে। তো এই লাইনে প্রথম অভিযোগটা আসে ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। মোয়াজ্জেম নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এপিএস থাকাকালীন সময়ে নিয়োগ, তদবির, টেন্ডার ইত্যাদি বিষয়কে কাজে লাগিয়ে তিনি 150 কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ আসে। এই অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা উঠে গেলে দুদক এইটার তদন্ত শুরু করে এবং সর্বশেষ খবর অনুযায়ী মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে যেটা রটেছে সেটা কিছুটা হলেও হয়তো বা ঘটেছে। এখন তদন্তে যদি দুর্নীতি প্রমাণিত হয়ে যায়, তবে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, কারণ অভিযোগের খবর প্রচারিত হওয়াতেই মানুষ ছাত্রদের ব্যাপারে নড়ে চড়ে বসেছে। যদি সেইটা প্রমাণিত হয়, তবে মানুষ তাদের বয়কট করতেও কিন্তু আর ভাববে না। আবার ওইদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও এবং সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের বিপক্ষেও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি বলছি না যে এই অভিযোগগুলো মিথ্যা, সত্যিও হতে পারে, কিন্তু তদন্তে প্রমাণের আগে যেভাবে এসব নিয়ে প্রচারণা ছড়ানো হচ্ছে, তাতে মানুষের মধ্যে ছাত্রদের নিয়ে এবং নতুন দল নিয়ে নেতিবাচকতা তৈরি হয়েছে। যেহেতু ছাত্র সমাজ একটা গোষ্ঠীর ক্ষমতা কেড়ে নিয়েছে এবং আরেকটা গোষ্ঠীর রাজনৈতিক প্রতিপক্ষ, তাই এই ধরনের প্রচারণা কিন্তু তাদের বিপক্ষে হবেই। তাদের উচিত ছিল এই প্রচারণার কোনো সুযোগ বিরোধী মহলকে না দেওয়া। এখন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের উচিত দ্রুত সময়ের মধ্যে দুদকের তদন্ত শেষ করে এই অভিযোগগুলোর সমাধান করা। যদি দুদকের তদন্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে ছাত্র সমাজের ইমেজ ফিরে আসবে। আর যদি সত্য প্রমাণিত হয়, তবে মানুষ ভাববে যে যেই লাউ সেই কদু। তবে অপরাধীদের ধরে দ্রুত শাস্তির আওতায় এনে যদি সরকার প্রমাণ করতে পারে যে এই অপরাধগুলো আসলে পুরোটাই ব্যক্তিগত অপরাধ, পুরো ছাত্র সমাজ এতে জড়িত না, সেইটা কিছুটা কাজ করতে পারে। এখন এই ব্যাপারটাতে স্বচ্ছতা খুবই জরুরি, কারণ সামনের নির্বাচন। আবার বর্তমান সময়ে আরেকটা অভিযোগ উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিটি উপদেষ্টা জনাব ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুর্শেদের বিপক্ষে। তার বিরুদ্ধে শক্ত অভিযোগ, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে নিজের বউকে উচ্চ পদে চাকরি দিয়েছেন এবং অভিযোগ উঠেছে এখান থেকে 150 কোটি টাকা সরিয়ে ফেলারও। টাকা সরানোর বিষয়ে আংশিক সত্যতা পেয়েছে দুদক এবং পরবর্তী তদন্ত চলছে। আর নিজের বউকে চাকরি দেওয়া মানে স্বজনপ্রীতির যে বিষয়টা, এইটা স্বীকার করেছেন জনাব ফয়েজ আহমেদ তৈয়ব এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুর্শেদ নিজেও। এই বিষয়টা মানুষের মধ্যে চরমভাবে ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষ বুঝে ফেলতেছে যে ছাত্র সমাজও আসলে ওই আগের ধাঁচেরই, যাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখলো তারাও সুযোগ বুঝে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। এইটা সারা দেশের ছাত্র নেতাদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠিয়ে দিচ্ছে। একই রকম ভাবে সারা দেশের নানান জায়গায় ছাত্র নেতারা এলাকা ভিত্তিক ক্ষমতার অপব্যবহার করছেন বলেও অভিযোগ আছে। চাঁদা নিতে গিয়ে অনেকে ধরাও পড়েছেন বিভিন্ন জায়গায়। প্রশ্ন করতে পারেন, ক্ষমতার অপব্যবহার কিংবা চাঁদাবাজি অন্য দলগুলোও তো করতেছে, ছাত্রদেরটা নিয়ে বেশি কথা কেন বলছে? আগেই বলেছি যে মানুষ ছাত্র সমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তাই তাদের সম্পর্কে খারাপ খবরে মানুষ আলোচনাও বেশি করতেছে। সেই সাথে সুযোগ পেয়ে বিরোধী পক্ষ কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছে ইচ্ছা মতো। এই যে যেমন আতিক মুর্শেদের দুর্নীতির ব্যাপারের সাথে মিলিয়ে প্রচারণা চালানো হলো সাবেক আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম
ইসলামকে নিয়েও, অথচ দুর্নীতির ঘটনা ঘটেছে নাহিদের পদত্যাগের পরে। তারপরেও সুযোগ পেয়ে নাহিদ সহ সবাইকে নিয়ে দুর্নীতির বিষয়ে আলোচনা হচ্ছে। যেটুকু হয়েছে তার চেয়ে বেশি হয়েছে প্রচারণা। এটা চলবেই, কারণ এই সুযোগ ছাত্ররাই আসলে করে দিয়েছে। বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের আচরণ, কথাবার্তা, কর্মকাণ্ড সন্দেহজনক। যারা গুরুত্বপূর্ণ পদে বসে নিজেকে সামলে রাখতে পারেনি, এই সামলে রাখতে না পারার ফলে ভবিষ্যৎ ক্ষমতার পথ বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। ছাত্ররা হয়ে উঠতেছে ওই টিপিক্যাল রাজনৈতিক নেতা। তবে সত্যি কথা হচ্ছে, বাংলাদেশের মতো ভঙ্গুর সিস্টেমের এই দেশে রাজনীতি করতে গেলে পিওর থাকাটা খুবই কঠিন। আবার রাজনীতি করতে গেলে বা দল চালাতে গেলে বিভিন্ন ধাঁচের মানুষ সেই দলে এসে যোগ দেবে। সারা দেশের নানান মহলের নানা রকম এই সকল মানুষের চরিত্র নিয়ে নিশ্চিত হওয়াটা কিন্তু মুশকিল। তাদের উদ্দেশ্য নিয়েও কিন্তু নিশ্চিত হওয়াটা একটু কঠিন। এরাও যখন ক্ষমতার অপব্যবহার করবে কিংবা অনৈতিক সুবিধা নেবে, তখনও ওই পুরো ছাত্র সমাজেরই কিন্তু দুর্নাম হবে। এইটা কিভাবে বন্ধ করবেন? রাজনীতির জন্য লোক লাগবে, সেই লোকগুলোকে ধরে ধরে যাচাই করা এই নতুন পর্যায়ে কিন্তু সম্ভব না। তাই ছাত্রদের সাথে রাজনীতি করতে আসা বিভিন্ন গোষ্ঠীর অপকর্মের কালিমা ছাত্র সমাজের উপরেও লাগবে। তবে জনগণ হিসেবে আমাদের খেয়াল রাখার বিষয় হচ্ছে হেভিওয়েট ছাত্র নেতাদের প্রতি। যদি কেন্দ্রীয় ছাত্র নেতারা কিংবা উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতারাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে সুন্দর ভবিষ্যৎ দেখার স্বপ্ন আর দেখাই যাবে না। এবং ইতিমধ্যেই সেই হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেও নানান মহলে কিন্তু দুর্নীতির বিষয়ে আলোচনা হচ্ছে। তবে এই জায়গায় একটা বিষয় একটু পজিটিভ, সেটা হচ্ছে দুর্নীতির খবর পাওয়ার সাথে সাথেই সেটাতে দুদক অ্যাক্টিভ হচ্ছে, সংশ্লিষ্ট মহল অ্যাক্টিভ হচ্ছে। নিজের লোক বলেই সাফাই গাওয়ার যে ব্যাপারটা, সেটা এখানে নেই। বিগত সরকারের আমলে শুনেছিলাম শেখ হাসিনার পিএস 400 কোটি টাকার মালিক। এইটা শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেছিলেন, কিন্তু স্বীকার করার সাথে সাথে এইটা নিয়ে কঠোর কোনো বার্তা তিনি দেন নাই। কিন্তু আসিফ মাহমুদ তার এপিএস এর দুর্নীতির খবর শুনে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। এইটা একটা পজিটিভ পরিবর্তন। আইসিটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার স্বজনপ্রীতির ব্যাপারটা তিনি নিজেই স্বীকার করেছেন এবং এইটারও পূর্ণ তদন্ত শুরু হয়েছে। সব সরকারের অধীনে কিছু নেতা বা কর্মকর্তা ভুল করবে, এইটা স্বাভাবিক, কিন্তু সেই ভুলের জন্য সরকার বিচার করবে কিনা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর আঞ্চলিক পর্যায়ের দুর্নীতিগুলোতে যদি ছাত্র নেতাদের যোগসূত্র থাকে, যেমন ইতিমধ্যেই বাজার দখল, চাঁদা ওঠানো কিংবা টেন্ডার ভিত্তিক নানান অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে, তবে সেটার জন্য কঠিন বিচার হওয়া জরুরি। এখন দেশটা যেহেতু বাংলাদেশ, এখানে আপনি কাউকে মন থেকে সহজে বিশ্বাস করতে পারবেন না। তো ছাত্র সমাজের উপর যে বিশ্বাসটা মানুষের ছিল, সেখানে আঘাত এসেছে। সত্য ঘটনা হোক কিংবা হোক প্রপাগান্ডা, তা মানুষের মননে কিন্তু ঠিকই প্রবেশ করতেছে। নানান মহলের মিডিয়া এবং মানুষজন এইসব ছড়াতে ব্যস্ত। এর বিরুদ্ধেও শক্ত অবস্থান তৈরির জন্য ছাত্র সমাজকেও পদক্ষেপ নিতে হবে। সকল অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করে জনগণের সামনে সত্যতা তুলে ধরতে হবে। যদি সত্যিই অভিযোগগুলো প্রমাণিত হয়ে যায়,